আজকে আমরা সরল সুদ ও জটিল সুদ এই দুটি বিষয় পড়ব। প্রথমে কি পড়ব? সরল সুদ। আচ্ছা, তার আগে আমরা কি জানবো সুদ কাকে বলে? সুদ হচ্ছে কি, যখন কোনো ব্যক্তি কোনো ব্যাংক বা অন্য কোনো মাধ্যম থেকে টাকা ধার নেয়, তখন সেই টাকা ধার নেওয়ার জন্য বা সেই টাকা ব্যবহার করার জন্য সেই ব্যক্তিকে অতিরিক্ত টাকা দিতে হয়। সেই অতিরিক্ত টাকাকেই আমরা বলি কি? সুদ। এবং যে টাকাটা ঋণ নেওয়া হয় সেটাকে বলা হয় আসল, এবং সুদ ও আসলের সমষ্টিকে বলা হয় সুদ আসল। এবং একটা নির্দিষ্ট হারে টাকা ধার করতে হয়, মানে যেমন যদি 100 টাকা কেউ ধার করে, দেখা গেল যে 100 টাকার 1 বছরে সে 5 টাকা তাকে এক্সট্রা দিতে হবে। 100 টাকা ধার করলে 1 বছরে তাকে 5 টাকা এক্সট্রা দিতে হচ্ছে। তাহলে সুদের হার, এই 5 টাকাটাকে বলবো কি? সুদের হার। মানে 100 টাকার 1 বছরে যে পরিমাণ অতিরিক্ত টাকা দিতে হয় সেটাই তার কি? সুদের হার। আর যে টাকাটা ধার করা হয় সেটা তো আসল, মানে 100 টাকাটা এখানে আসল। আর সময় হচ্ছে মানে যত বছরের জন্য টাকাটা ধার নেয় সেটাই হচ্ছে সময়। এবং এই সুদ, এটা এই 5 টাকাটাকে যদি সুদ বলি, তাহলে এই আসল এবং এই সুদ, এদের সমষ্টিটাকে বলা হয় সবৃদ্ধিমূল বা সুদ প্লাস আসল। এবারে হচ্ছে কি, যে টাকা ধার করে, যে টাকা ধার করে তাকে বলা হয় কি? অধমর্ণ। অধমর্ণ, যে টাকা ধার করে। আর যার কাছ থেকে টাকা ধার করে তাকে বলা হয় কি? উত্তমর্ণ। যদি কেউ ব্যাংকের কাছ থেকে টাকা ধার করে তাহলে ব্যাংক হলো উত্তমর্ণ, আর যে ধার করলো সে অধমর্ণ। আবার কেউ যদি ব্যাংকে টাকা রাখে, তখন যে টাকা রাখলো সে হয়ে গেল উত্তমর্ণ, আর ব্যাংক তার কাছে হয়ে গেল কি? অধমর্ণ। ঠিক আছে, প্রথমে আমরা পড়বো কি? সরল সুদ। সরল সুদ কাকে বলে? সরল সুদ হচ্ছে কি, যে কোনো একটা টাকা, ধরো 5,000 টাকা, 5,000 টাকা, 5,000 টাকা কিছু বছরের জন্যে, 3 বছরের জন্যে, দেখা গেল 5,000 টাকা 3 বছরের জন্যে ধার নিল ব্যাংকের কাছ থেকে। তাহলে 3 বছরই 5,000 টাকার উপরেই ব্যাংক সুদ কষবে, মানে প্রথম বছরও 5,000 টাকার উপরেই সুদ কষবে ব্যাংক, দ্বিতীয় বছর 5,000 টাকার উপরেই সুদ কষবে, এবং তৃতীয় বছরেও 5,000 টাকার উপরেই সুদ কষবে। তাহলে আসলটা যদি সেম থাকে, মানে ফিক্সড থাকে, যে টাকাটা ধার নিচ্ছে সেই টাকার উপরেই বছরের পর বছর যদি সুদ কষা হয়, তাহলে সেই সুদটাকে বলা হবে সরল সুদ, মানে অতিরিক্ত সুদ কষা হবে। আর জটিল সুদ যেটা পড়বো আমরা, জটিল সুদ যেটা পরে পড়বো, সেটা হচ্ছে কি, প্রথম বছর দেখা গেল 5,000 টাকা তো ধার করলো, দিয়ে দেখা গেল তার প্রথম বছরের শেষে সুদ বাবদ হয়তো 500 টাকা হলো, দিয়ে তার হলো 5,500 টাকা। তাহলে দ্বিতীয় বছরে সুদটা কষা হবে 5,500 টাকার উপরে। এইটা যখন ঘটবে, এইটাকে তখন বলা হবে কি? এইটাকে তখন বলা হবে জটিল সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট। এটা। আর সরল সুদ, আসলটা ফিক্সড থাকবে, সেটাকে বলবো কি আমরা? সরল সুদ। ঠিক আছে, এবার সরল সুদ সংক্রান্ত কিছু সূত্রাবলী পড়ব। আসলকে আমরা বলি পি, পিটা হচ্ছে আসল। আর সুদের হার, যেটা এক্সট্রা টাকা দেওয়া হয়, সেটাকে বলা হয় আর দিয়ে চিহ্নিত করা হয়, এটাকে আমরা বলবো কি? সুদের হার। আর সময়টাকে আমরা টি বা এন, যে কোনো একটা, এগুলো স্ট্যান্ডার্ড নোটেশন দিয়ে চিহ্নিত করি, এটা হচ্ছে সময়। আর সুদটা, সরল সুদটাকে আমরা ক্যাপিটাল আই দিয়ে চিহ্নিত করি, এটা হচ্ছে সরল সুদ। এখানে আমরা যদি এই সূত্রটা মনে রাখি, যে সুদ সমান, মানে আই সমান পি আর টি বাই 100, এই সূত্রটা মনে রাখলেই আমাদের সব সূত্র, মানে সব অঙ্ক এখানে প্রায় করা যাবে। যে আই সমান পি আর টি বাই 100, মানে সুদ সমান আসল গুণিত সুদের হার এবং সময়, এদের গুণফল ডিভাইড বাই 100। এবারে সবসময় কি সুদ বার করতে বলবে? অনেক সময় সময় বার করতে বলবে, সুদের হার বার করতে বলবে, আসল বার করতে বলবে, কিন্তু সবগুলোই আমরা এই সূত্র থেকেই পাবো। তাহলে এখান থেকে আমরা কি পাবো? যে আই ইন্টু 100, এইটা সমান কি হবে? পি আর টি। তাহলে পি সমান কি পাবো? মানে আসল, আসল সমান পাচ্ছি কত? আই ইন্টু 100 ডিভাইডেড বাই আর টি, মানে সুদের হার গুণিত সময়। আবার আর সমান পাবো কি? আই ইন্টু 100 ডিভাইডেড বাই পি ইন্টু টি। আর টি সমান পাবো কি? একই জিনিস, আই ইন্টু 100 আর ইন্টু টি, সুদের হার গুণিত আসল। তাহলে সুদের ক্ষেত্রে পি আর টি বাই 100 হলো, বাকি সবার ক্ষেত্রেই আসল, সুদের হার এবং সময়, এর ক্ষেত্রে কি সবারই উপরে আই ইন্টু 100, আর নিচে মানে আসল বার করতে হলে আসল বাদে বাকি সুদের হার ইন্টু সময়, সুদের হার বার করতে হলে সুদের হারটা বাদে বাকি আসল ইন্টু সময়, আবার সময় বার করতে হলে সময়টা বাদ দিয়ে বাকি দুটো যেটা আছে আসল ইন্টু সুদের হার।
এটা করলেই হয়ে যাবে। এবারে কি সময়টা বার করার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে যখন বছর দেওয়া থাকে তখন তো কোনো অসুবিধা হয় না, কিছু কিছু ক্ষেত্রে দিন দেওয়া থাকে কিংবা মাস দেওয়া থাকে। মাস যদি দেওয়া থাকে তাকে বছর করতে হলে 12 দিয়ে ভাগ করতে হবে। যদি 7 মাস দেওয়া থাকে তাহলে 7 মাসকে বছরে পরিণত করতে হলে 7/12, মানে এই বছরে পরিণত করতে হলে 12 দিয়ে ভাগ করতে হয়। আবার যদি দিন দেওয়া থাকে, দেখা গেল 1 জানুয়ারি থেকে 27 মার্চ পর্যন্ত সুদ কষতে হবে, তাহলে 1 জানুয়ারি থেকে 27 মার্চ পর্যন্ত মোট কত দিন হচ্ছে সেটা বার করতে হবে, দিয়ে সেটাকে কি 365 দিয়ে ভাগ করতে হবে। 365 দিয়ে ভাগ করলেই দিনকে সেটা বছরে পরিণত হয়ে যাবে। এবারে আমরা বার করব কি 1 জানুয়ারি থেকে 27 মার্চ পর্যন্ত কত দিন যদি ধরা হয়, 1 জানুয়ারি থেকে 27 মার্চ, তাহলে 1 জানুয়ারি থেকে 27 মার্চ এরকম যদি করি, তাহলে 1 জানুয়ারি মোট দিন সংখ্যা কত, 1 জানুয়ারির দিন সংখ্যা 31। আচ্ছা, তারপরে মাঝে আসছে কি ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা সাধারণত কি 28 হয়। তবে যখনই মাঝখানে ফেব্রুয়ারি মাস দিয়ে অঙ্ক থাকবে তখন অবশ্যই সালটা উল্লেখ করা থাকবে, কি 2003 সাল কিংবা 2004 সাল এরকম উল্লেখ থাকবে। 2003 সাল হলে তখন ফেব্রুয়ারি মাসে 28 দিন যোগ হবে। আবার 2004 সাল যদি দেওয়া থাকে, যদি লিপিয়ার সাল হয়ে যায় তখন ফেব্রুয়ারি মাসে 4-এর ক্ষেত্রে 2004-এর ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে 29 দিন যোগ হবে। আর মার্চ মাসে 27 দিন আছে, 27 দিনের পরিবর্তে এখানে 26 দিন যোগ হবে। এইখানে সবসময় 1 কমাবো কিংবা এই প্রথমেই 1 কমিয়ে দেবো। কিছু কিছু ব্যাংকে কি হয়, যেদিন ব্যাংকে টাকা রাখা হয় সেই দিনের সুদটা ধরে, তখন কি জানুয়ারি মাসে 31 দিনই ধরা হবে, মানে সেই দিনটাকে নিয়ে। আর তখন সেদিনের সুদ যদি ধরে, যেদিন টাকা তুলে নেওয়া হবে সেদিনের সুদটা আর ব্যাংক ধরবে না। ঠিক আছে, মানে যেদিন টাকা দেওয়া হবে আবার যেদিন টাকা তোলা হবে দুদিনেরই সুদ কখনোই কোনো ব্যাংক দেবে না। যেদিন টাকা দেওয়া হবে সেদিনের সুদ যদি ব্যাংক ধরে, তাহলে যেদিন টাকা তোলা হবে সেদিনের সুদটা তারা ধরবে না। আবার যেদিন টাকা জমা করা হবে সেদিনের সুদ যদি না ধরে, যেদিন টাকা তোলা হবে সেদিনের সুদটা ধরবে। মানে এখানে যদি 30 হয় তখন এখানে 27 হবে, আর এখানে যদি 31 ধরি জানুয়ারি মাসের পুরা দিনটাই যদি ধরি তখন মার্চ মাসে 26 দিন হবে। তাহলে এইটা যোগ করব, যোগ করে তাকে 365 দিয়ে ভাগ করলে আমরা বছর পেয়ে যাব, দিয়ে বছরে পরিণত করে আমরা সেই আই সমান PRT/100 এই যে সূত্রটা, এই সূত্রটায় বসালেই আমরা সুদ আসল সব কিছুই মানে পেয়ে যাব। ঠিক আছে, এটাই হচ্ছে সরল সুদ এবং সরল সুদ সংক্রান্ত সূত্রাবলী। এরপরে আমরা পড়ব কি জটিল সুদ এবং জটিল সুদ সংক্রান্ত কিছু সূত্রাবলী। জটিল সুদ কাকে বলে, প্রথমেই আমি একটু ধারণা দিলাম জটিল সুদ। জটিল সুদটা যেটাকে আমরা গ্রাম বাংলায় বলি সুদের সুদ, মানে আমাকে কিন্তু সুদের সুদ দিতে হবে, এরকম কিছু কিছু ব্যক্তি থাকে। সুদের সুদ মানে দেখা গেল যে 1 বছরে কেউ 500 টাকা ধার করলো, দিয়ে 1 বছর পরে তার দেখা গেল 50 টাকা সুদ হয়েছে, তাহলে দ্বিতীয় বছরে কি হবে 550 টাকার উপরে সুদ কষা হবে, 550 টাকার উপরে সুদ কষা হবে। সরল সুদের ক্ষেত্রে কি 500 টাকার উপরেই দ্বিতীয় বছরে সুদ কষা হবে, 500 টাকার উপরেই তৃতীয় বছরে সুদ কষা হবে, 500 টাকার উপরেই চতুর্থ বছরে সুদ কষা হবে। কিন্তু জটিল সুদের ক্ষেত্রে পরপর বেড়ে যাবে, 550 টাকার সুদ কষা হবে দ্বিতীয় বছর। এবারে দেখা গেল 550 টাকার সুদ হলো আরও 60 টাকা, তাহলে তৃতীয় বছরে তখন 550 যুক্ত 60 সমান 610 টাকার সুদ কষা হবে তৃতীয় বছরে। এভাবে চলতে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে জটিল সুদ। এবারে জটিল সুদের ক্ষেত্রে আবার একটা কি থাকে, সুদের পর্ব থাকে। সুদের পর্ব, সুদের পর্বটা কি, কেউ কেউ আবার বললো কি আমাকে 6 মাস ছাড়া সুদ দিতে হবে, 6 মাস ছাড়া। তাহলে 6 মাস ছাড়া যদি সুদ দিতে হয় তার মানে কি বছরে সুদের পর্ব তখন কত হবে, 12 মাস 6 মাস ছাড়া সুদ দিবে যেহেতু, তাহলে 6 দিয়ে ভাগ হলে সুদের পর্বটা তখন 2। কেউ কেউ বললো যে আমাকে 3 মাস ছাড়া সুদ দিতে হবে, তখন সুদের পর্ব কত, 12/3 সমান সুদের পর্ব 4। আবার 4 মাস ছাড়া যদি কেউ সুদ কষে তখন সুদের পর্ব হবে 12/4 সমান হচ্ছে সুদের পর্ব 3। তাহলে তখন কি সুদের পর্ব যদি 1 বছর না হয়ে সুদের পর্ব যদি এরকম 2, 4, 3 হয়, মানে 6 মাস ছাড়া, 3 মাস ছাড়া, 4 মাস ছাড়া এরকম যদি সুদ কষতে হয় তখন কি সূত্রটাও একটু মানে জটিল সুদ সংক্রান্ত যে সূত্রাবলী সেগুলো একটু বদল হয়ে যায়। তাহলে প্রথমে আমরা এমনি বছর হিসাব করে জটিল সুদ সংক্রান্ত যে সূত্রাবলীগুলো আছে সেগুলো পড়ব। জটিল সুদের ক্ষেত্রে ধরো সবৃদ্ধি মূল, এই যে সূত্রটা সবৃদ্ধি মূলের সূত্রটা, যদি আসলটা পি হয় তাহলে সবৃদ্ধি মূল সমান আমরা লিখতে পারবো পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। এটা হচ্ছে সমৃদ্ধি মূলের সূত্র, মানে সুদ প্লাস আসল এইটা হবে। আরটা হচ্ছে সুদের হার, এনটা হচ্ছে কি সময়। এবারে যদি শুধু সুদ মানে চক্রবৃদ্ধি সুদ যদি বলা হয় তখন কি আসল বিয়োগ করে দিতে হবে, তাহলে পি ইন্টু 1 প্লাস r/100
হোল টু দি পাওয়ার এন মাইনাস পি, আসল বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে যদি পিটা কমন নিয়ে নেওয়া হয় তাহলে হয়ে যাবে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এইটা হয়ে গেল চক্রবৃদ্ধি সুদের সূত্র, আর এটা হচ্ছে সুদ প্লাস আসলের সূত্র। এবারে যখনই সুদের পর্ব 2 মানে 6 মাস ছাড়া ধরো সুদ কষা হবে, তখন এই সূত্রটা কিভাবে চেঞ্জ হয়ে যাবে, তখন এই সূত্রটা হয়ে যাবে, এই সূত্রটাই তখন চেঞ্জ হয়ে হবে পি ইন্টু 1 প্লাস, যে সুদের পর্ব যেহেতু 2, সুদের হারকে 2 দিয়ে ভাগ হয়ে যাবে, মানে আর বাই 2 ডিভাইডেড বাই 100। আর যেহেতু বছরে তাহলে দুবার সুদ কষবে সুদের পর্ব 2 হলে, তাহলে এই বছরের সাথে তখন 2 গুণ হয়ে যাবে, মানে 2n মাইনাস 1। এইটা হয়ে যাবে, তখন সূত্রটা চেঞ্জ হয়ে এটা হয়ে যাবে। এবারে যদি সুদের পর্ব মানে 4 মাস ছাড়া যদি সুদ কষে, তখন সুদের পর্ব কত, 12/4 সমান কত, 3। তখন এই সুদের সূত্র বা সবৃদ্ধি মূলের সূত্রটা কিভাবে চেঞ্জ হবে, তখন সুদের সেই সূত্রটা হয়ে যাবে কত, পি ইন্টু, চক্রবৃদ্ধি সুদের সূত্রটা হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 3 ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার 3n মাইনাস 1। এটা তাহলে যে পর্বটা সেটা বছরের সাথে গুণ হচ্ছে আর সুদের হারের কে ভাগ করতেছে পর্ব, যা পর্ব, এটা হচ্ছে কি জটিল সংক্রান্ত সূত্রাবলী। এবার কি কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল কেউ বললো যে আমার সুদের হার প্রতি বছর সমান রাখা যাবে না, সুদের হার দেখা গেল প্রথম বছরের ক্ষেত্রে 5% বললো, দ্বিতীয় বছর হলে সুদের হার বলবে আমাকে 6%, তৃতীয় বছরের ক্ষেত্রে সুদের হার দেখা গেল 7%। এরকম যদি সুদের হার চেঞ্জ হতে থাকে তখন সূত্রটা কি হয়, তখন সমৃদ্ধি মূল সমান আমরা পাবো কি, তখন সমৃদ্ধি মূল সমান আমরা পাবো যে পি ইন্টু 1 প্লাস R1/100 ইন্টু 1 প্লাস R2/100 ইন্টু 1 প্লাস R3/100। মানে যদি 3 বছর হয় 4 বছর হলে আবার R4/100 এরকম হয়ে চলতে হবে। এটা হচ্ছে সবৃদ্ধি মূল, যখন মানে সুদ প্লাস আসল, যখন সুদের পর্ব মানে সুদের হারটা প্রতি বছর যদি চেঞ্জ করা হয় তখন এই সূত্রটা আবার লাগবে। ঠিক আছে, তাহলে এইগুলি মোটামুটি সরল সুদ এবং জটিল সুদ সংক্রান্ত সূত্রাবলী। এবারে আমরা কিছু অঙ্ক করব। প্রথম অঙ্কটা কি বলছে, 18,440 টাকার উপর বছরে 15% হারে 4 বছরের সরল সুদ কত হবে। তাহলে এখানে কিছুই নেই, একদম সহজ অঙ্কটা দিয়ে দিচ্ছে। তাহলে পি এটা সমান মানে আসল সমান কত, 18,440। আচ্ছা, সুদের হার আর সমান কত, 15%, আর সময় টি সমান কত, 4 বছর। তাহলে সুদ আই সমান, সূত্রটা কি ছিল, পি আর টি ডিভাইডেড বাই 100। তাহলে এখানে পি এর মান কত, 18,440, আর এর মান কত, 15, আর টি এর মান কত, 4 ডিভাইডেড বাই 100। তাহলে এটা 0 0 কাটলো, এটাকে 3 5 15, 5 2 10, আর এটা 2 2 4। তাহলে 3 2 6 দিয়ে এটাকে যদি গুণ করা হয় তাহলে 6 4 24 4 হাতে থাকে 2, 6 4 24 26 6 হাতে থাকে 2, আর 6 8 48 2 50 0 হাতে থাকে 5, 6 1 6 5 11। তাহলে কত, 11,064 টাকা হচ্ছে। তাহলে সি এর অপশনটা হচ্ছে 11,064 টাকা। ঠিক আছে, তারপরের অঙ্কটা দেখব কি বলছে, কোনো একটি আমানত একটি নির্দিষ্ট সময়ে 6.25% সরল সুদে দ্বিগুণ হলে উক্ত নির্দিষ্ট সময়টি কত হবে, মানে এখানে সময় চাইছে। তাহলে সুদের হার দেওয়া আছে কি, আসল তাহলে দেওয়া, আসলটা দেওয়া নেই, শুধু সুদের হার দেওয়া আছে। তাহলে আসল ধরে নেবো কত, আসল সমান পি ধরে নিল। আচ্ছা, সুদে আসলে কত হয়েছে, আচ্ছা সুদে সরল সুদের দ্বিগুণ হয়েছে, মানে সুদে আসলে হয়েছে কত, দ্বিগুণ। সুদ যুক্ত আসল, সুদ যুক্ত আসলে টাকাটা কত, দ্বিগুণ হয়ে গেছে, মানে 2p হয়ে গেছে। তাহলে সুদ সমান কত, সুদ মানে আই সমান হচ্ছে কত, এখানে 2p মাইনাস পি সমান পি টাকা। আর সুদের হার আর সমান পাচ্ছি কত, 6.25 এটা। তাহলে অতএব আমাদেরকে বার করতে হবে নির্দিষ্ট সময়। তাহলে টি সমান কত ছিল সূত্রটা, আই ইন্টু 100 ডিভাইডেড বাই পি ইন্টু আর, এই সূত্রটা ছিল। তাহলে এখানে আই সমান পি ইন্টু 100, আর আসল তো পি ধরা আছে তাহলে পি হবে, আর আর এর জায়গায় কত বসাবো, 6.25 এটা। তাহলে এখানে পি পি কেটে গেল, তাহলে এইটা হচ্ছে কত, 100। এই যে দশমিকটা যদি তুলে উপরে আরেকটা 100 হবে, আর নিচে কত, 625। এবারে কাটাকুটি করলে হয়ে যাবে 25 25 625, আর 25 4 100,
আবার 25 এটাও কাটবো 100, তাহলে সমান কত 16 বছর। তাহলে আসল সময়টা কত হচ্ছে 16 বছর। তাহলে সি এর অপশনটা ঠিক হচ্ছে। তারপরের অঙ্কটা দেখো, বলছে নির্দিষ্ট সুদের হারে 300 টাকা 4 বছরের জন্য এবং 500 টাকা 3 বছরের জন্য ধার দিলে মোট 162 টাকা সুদ পাওয়া যায়। তাহলে সুদের হার কত? তাহলে সুদের হার একদম আর ধরে নিলাম। তাহলে আসল প্রথম ক্ষেত্রে ফার্স্ট ক্ষেত্রে কি আসল পি সমান কত 300 আর টি সমান কত 4 বছর। তাহলে আই সমান কত হবে? সুদ আই সমান হচ্ছে কত, মানে প্রথম ক্ষেত্রে মানে I1 ধরে নিচ্ছি, আই সমান হচ্ছে I1 সমান 300 পি আর টি, আর তো বার করতে হবে, আরটা ধরে নিচ্ছি সুদের হার, ইন্টু টি মানে কত 4 ডিভাইড বাই 100। তাহলে এই 0 0 কেটে গেল, 3 4 কত হলো 12 আর I1 সমান 12 আর। সেমভাবে দ্বিতীয় ক্ষেত্রে কি সুদের হার তো আরই আছে। আচ্ছা, আসল পি সমান কত এখানে 500 টাকা, আর টি সমান এখানে কত 3 বছর। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সুদ I2 সমান কত পি আর টি বাই 100, মানে 500 ইন্টু আর ইন্টু 3 ডিভাইড বাই 100। তাহলে 0 0 কাটলো, তাহলে 5 3 15 আর এটা। এবারে দেওয়া আছে কত মোট সুদ বলছে 162, মানে I1 প্লাস I2 এইটা সমান দেওয়া আছে কত 162। তাহলে I1 আর I2 কত হবে 12 আর প্লাস 15 আর সমান 162, তাহলে 15 আর 12 যোগ করলে কত হবে 27, আর সমান 162। তাহলে অতএব আর সমান কত হচ্ছে 162 ডিভাইডেড বাই 27। এটা কত দিয়ে যাবে 3 3 9, 3 9 27, 9 কে 9, 9 কে 9, তাহলে 7 9 8 72, তাহলে 18 আর 3 6 18, 3 6 18, তাহলে 6 হচ্ছে। তাহলে সুদের হার কত হচ্ছে 6%, মানে এর অপশনটা ঠিক হচ্ছে, সুদের হার হলো কত 6%। এরপরের অঙ্কটা বলছে একজন ব্যক্তি একটি ব্যাংক থেকে বার্ষিক 14% হারে সরল সুদে ঋণ নিয়েছিলেন। 5 বছর পর তাকে সুদ হিসাবে 7,000 টাকা দিতে হয়েছে। তাহলে মূলধন নির্ণয় করতে বলছে। তাহলে এখানে সুদ আই সমান কত 7,000। আচ্ছা, সুদের হার আর সমান বলছে কত 14%, আর সময় টি সমান বলছে কত 5 বছর। তাহলে আমাকে বার করতে হবে মূলধন, মানে টি সমান সূত্র কি জানি I ইন্টু 100 ডিভাইডেড বাই আর ইন্টু টি। তাহলে আই মানে কত এখানে 7,000 ইন্টু 100 ডিভাইডেড বাই আর মানে হচ্ছে 14, আর টি মানে কত 5। তাহলে 14 5 70, 14 5 70 আর দুটা শূন্য, 500 দিয়ে কেটে গেল এটা, আর এটাকে যদি করি 5 একে 5 মানে 100। তাহলে 100 ইন্টু 100 মানে কত হবে 10,000, তাহলে এর অপশনটা সঠিক হচ্ছে, মূলধন হচ্ছে 10,000। তারপরের অঙ্কটা বলছে এবারে চক্রবৃদ্ধি সুদ থেকে কিছু অঙ্ক। চক্রবৃদ্ধি সুদ বলছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকা 3 বছরে সুদ আসল নির্ণয় করতে বলছে। সুদের পর্ব 1 বছরই ধরা হয়েছে, সুদ আসল মানে সমৃদ্ধি মূল। তাহলে অতএব সুদ আসল সমান মানে সমৃদ্ধি মূল যেটাকে বলা হয়, সূত্রটা কি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এখানে পি সমান কত 10,000। আচ্ছা, টি সমান কত, টি সমান 3 বছর, আর আর সমান হচ্ছে কত 10%। তাহলে এই মানগুলো এখানে বসাবো, 10,000 ইন্টু 1 প্লাস আর মানে 10% বলছে, মানে 10/100, আর হচ্ছে কি আর এন মানে কত 3। তাহলে এটা যত হবে তত কাটা, মানে সরল করে এটা কাটলো। তাহলে 10,000 ইন্টু এটা 10 একে 10 প্লাস 1 মানে কত 11/10, 11/10 তার হোল কিউব। তাহলে এটা সমান হচ্ছে কত 10,000 ইন্টু 11/10 ইন্টু 11/10 ইন্টু 11/10। তাহলে 0 0 0 0 আর একটা শূন্য কেটে যাবে। তাহলে 11 11 আর 11 গুণ করতে হবে, 11 11 121, আবার 11 গুণ করা হবে। তাহলে 1 3 3 1, তার সাথে 10 গুণ করলে হচ্ছে কত 1 3 3 1 আর 0, মানে 13,310 টাকা। তাহলে 13,310 টাকা ডি এর অপশানে আছে। তাহলে এইটা হচ্ছে কি সুদ এবং আসল সমান এটা, ঠিক আছে।
এরপরের অঙ্কটা, এরপরে বলছে যদি কোনো আসল চক্রবৃদ্ধি হার সুদে 3 বছরে সুদে আসলে 27 গুণ হয় তবে বার্ষিক সুদের হার কত? বার্ষিক সুদের হার বলছে, তাহলে বার্ষিক সুদের হার আর ধরে নিচ্ছি, 3 বছরে সুদে আসলে 27 গুণ বলছে এবং আসল ধরে নিচ্ছি, আসল এটা সমান পি ধরলাম আপাতত। তাহলে কি হচ্ছে এখানে 3 বছরের সুদে আসলে, আর সূত্রটা কি লিখবো, তাহলে পি ইন্টু 1 প্লাস আর তো ধরাই আছে আর বাই 100 হোল টু দি পাওয়ার 3, এই যে এটা হচ্ছে বেড়াচ্ছে, এটা সমান কত 27 গুণ হয়েছে, মানে কত লিখবো এখানে 27 পি, মানে আসল যদি পি টাকা হয় তাহলে তার 27 গুণ কত, পি গুণিত 27 সমান 27 পি, তাহলে এইটা সমান লিখলাম 27 পি। ঠিক আছে, 3 বছরের সুদের হার ধরেছি R%, তাহলে R% হারে পি টাকার 3 বছরের সুদ প্লাস আসল বা সমৃদ্ধি মূল সমান কোনটা হয়, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 3, তাহলে এইটা সমানই কত বলছে আসলের 27 গুণ হয়ে গেছে, তাহলে 27 ইন্টু পি, তাহলে এবারে পি পি উভয় পক্ষে বাদ দিয়ে দেবো, তাহলে 1 প্লাস আর বাই 100 তার হোল কিউ, এটা সমান লিখতে পারবো কি 27 মানে 3 টু দি পাওয়ার হোল কিউ। ঠিক আছে, তাহলে এখানেও কিউ এখানেও কিউ, এটা বাদ দিতে পারবো, তাহলে 1 প্লাস আর বাই 100 এটা সমান হবে কত 3, বা আর বাই 100 এটা সমান 3 মাইনাস 1, বা আর সমান হচ্ছে কত এখানে 2 ইন্টু 100, তাহলে সমান কত 200, তাহলে সুদের হার কত হচ্ছে 200%, তাহলে ডি এর অপশনটা হচ্ছে সুদের হার কত 200%। ঠিক আছে, এর পরের নম্বরটা দেখো, বলছে যদি কোনো একটি আমানত 2 বছরের 5% হারে চক্রবৃদ্ধি এবং সরল সুদের অন্তর বলছে 122 টাকা, তবে আমানতের পরিমাণ কত? তাহলে আসল ধরে নিলাম পি, মানে আমানতের পরিমাণ যেটা বার করতে হবে। আচ্ছা, সময় তো 2 বছর দেয়াই আছে, মানে টি বা এন এখানে 2 দেয়া আছে, আর সুদের হার আর সমান দেওয়া আছে কত 5%, এটা। তাহলে প্রথমে আমরা কি সরল সুদটা বার করে নেব, তাহলে সরল সুদ সমান পি আর টি বাই 100, পি আর এর মান 5 আর টি এর মান 2, তাহলে এটা সমান কত হবে 2, এটা হচ্ছে 5 2 10 20 আর 2 10 20, তাহলে হচ্ছে কত পি বাই 10, এটা বেরোচ্ছে সরল সুদ। এবারে চক্রবৃদ্ধি সুদ করব, চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদের সূত্রটা কি পি ইন্টু 1 প্লাস আর বাই 100, আচ্ছা হোল টু দি পাওয়ার এন মাইনাস 1, এটা তো সূত্র ছিল, এখানে এবারে মানগুলো বসাবো, পি যেমন আছে থাকবে, আর 1 প্লাস আর এর জায়গায় 5 ডিভাইডেড বাই 100, আচ্ছা এটা সমান কত বছর 2 বছর, তাহলে 2 মাইনাস 1, এইটা এইখানে কত 20 5 100, তাহলে 20 একে 20, এখানে 1 যোগ করলে কত হবে 21 বাই 20, তাহলে এটা সমান হবে কত, এটা সমান হবে পি ইন্টু 21 বাই 20 তার হোল স্কোয়ার মাইনাস 1, এটা সমান হচ্ছে কত পি ইন্টু 21 মানে 21 স্কোয়ার মানে কত 21 স্কোয়ার মানে 441 ডিভাইডেড বাই 20 স্কোয়ার মানে কত 400 মাইনাস 1, এইটা। তাহলে এটা যদি বিয়োগ করা হয়, যে 441 থেকে 400 বিয়োগ হয়ে যাবে, তাহলে কত হবে পি ইন্টু 41 ডিভাইডেড বাই 400, যে 441 মাইনাস 400 বাই 400, তাহলে 41 ডিভাইড বাই 400, তাহলে এইটা হচ্ছে কি চক্রবৃদ্ধি সুদ, আর সরল সুদ হচ্ছে কত পি বাই 100। এবারে সবসময় কি চক্রবৃদ্ধি সুদ বেশি হয়, কারণ কি, কারণ হচ্ছে চক্রবৃদ্ধি সুদটা কি হয় সুদের আবার সুদ কষা হয়, তাহলে চক্রবৃদ্ধি সুদ সবসময় সরল সুদের থেকে বেশি হবে। তাহলে এখানে আমরা বিয়োগ করব কত, অন্তর বলা আছে 122, তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে, তাহলে এটা থেকে বিয়োগ করলে 41 পি বাই 400 মাইনাস পি বাই 10, এটা সমান কত 122, তাহলে বা 400 যদি লসাগু হয় তাহলে 41 পি মাইনাস 4, এটা কত হবে 40 পি সমান কত 122, 41 পি থেকে 40 পি বিয়োগ করলে কত পি বাই 400, তাহলে পি সমান কত হচ্ছে পি বাই 400, তাহলে পি বাই 400 পি সমান হচ্ছে কত 122 গুণিত 400, এটা গুণ করলে হবে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 একে 4, আর তার সাথে দুটা শূন্য, মানে 48,800 টাকা, 48,800 টাকা। তাহলে এটা কোন অপশানে আছে 48,800 টাকা এর অপশানে আছে, তাহলে এইটি হচ্ছে কি আমানতের পরিমাণ, মানে পি এর মানটা হচ্ছে এটা 48,800 টাকা। ঠিক আছে,
আচ্ছা এরপরের অঙ্কটা দেখো। আচ্ছা এটাই হচ্ছে লাস্ট অঙ্ক ছিল। তাহলে আরও যদি চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ থেকে অঙ্ক প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই।